ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা, এই কোশ্চেনের মেরিট আছে না নাই? এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই? আমাদের দুইটা অপশন ছিল। একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বেইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছেন, কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এই দেশের তরুণ জনগণ, তারা পাকিস্তানের বিপক্ষেও যুদ্ধ করতে চাইছে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে। এই কারণে আমাদের সংগ্রাম ৭১-এ শেষ হয় নাই। আমাদের সংগ্রাম ২৪-এ এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশী হয়ে উঠেছি। ২০১৮ ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল, তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে। আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়া যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাহলে সরকার দুর্বল হবে না। এবং এই অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে, আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, কিন্তু তারপরে এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণ প্রকট হয় নাই। একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ড ছিল। এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম। আপনি যদি এখন ইউরোপে যান, আপনি যদি জাপানে যান, তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি, যারা সোশ্যাল সার্ভিস, সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড হয়। কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল, তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমার কাছে একসময় মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না, ছাত্ররা পড়াশোনা করবে। রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে, সংগ্রাম করে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে। কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে কারণে আমি আমার পজিশন রিথিঙ্ক করতেছি। একটা ঘটনা হলো, আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন, যে অন্যায়, তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে, পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে লিবারেল বলেন, কনজারভেটিভ বলেন, কোনো রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার, কিন্তু তারা সবাই তরুণ ছিলেন। এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম এই দেশের তরুণ প্রজন্ম করেছে। আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা। এটা আমার প্রিভিলেজ এবং অনার, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ৪৭-এর পরে আমাদের ৭১ হয়েছে, ৭১ পরে আমাদের ২৪ হয়েছে, ২৪-এর পরে আর একটা গল্প আমাদের লিখতে হবে না ইনশাআল্লাহ। এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা একটু ইতিহাস থেকে শুরু করি। বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল, ৬০০-৬৫০ বছরের মতো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এখানে আসছেন, সেটি ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে। এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। সুলতানদের শাসনামল ছিল যেখানে বড় বড় পজিশনে নন মুসলিমরা ছিলেন, সরকারের উজির ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোনো নৌন ফেনোমেনা ছিল না। ১৭৫৭ সালে যখন পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন হইল ইংরেজদের হাতে, এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে হারাইল এবং এখানে ইংরেজ শাসন হলো। আমরা ২০০ বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে গেলাম। এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, একটি জমিদার শ্রেণীর তৈরি হয়েছে, একটি হিন্দু জমিদার শ্রেণীর তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইল এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল, আমাদের ভারতীয় উপমহাদেশেও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে। মুসলমানদেরও সংগ্রামের ইতিহাস আছে, কংগ্রেসেরও সংগ্রামের ইতিহাস আছে, হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে। ১৯৪৭ সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম, এটা আমাদের প্রথম আজাদি। ১৭৫৭ সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হইল পাকিস্তান। কিন্তু দুঃখজনক হইল আমরা ইনসাফ পাই নাই। পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই দুই মুসলমানের পার্থক্য হলো। আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগে, দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে। তো অসম্ভ্রান্ত কে ভাই? সম্ভ্রান্তের সংজ্ঞা কি? অসম্ভ্রান্ত কে? পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করত যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা চাষা ভুষা, যারা কৃষক, এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না। পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই। আমাদের ধর্ম এক, কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই।
ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 1971 সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে। 1970 সালের যে নির্বাচন, আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না। আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্তশাসন চাইছে? 25শে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন? দেন নাই। তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি 1970 পর্যন্ত ছিল, সেটি ছিল 6 দফার রাজনীতি, সেটি ছিল স্বায়ত্তশাসনের রাজনীতি। কিন্তু 25শে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডিপ্লয় হলো এবং 70-এর গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেয়া হলো না। এই দেশের মানুষ এই বেইনসাফির প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা। ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা। এই কোশ্চেনের মেরিট আছে না নাই? এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই? আমাদের দুইটা অপশন ছিল। একটা অপশন যে ঠিক আছে, আমরা পাকিস্তানের বেইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছেন। কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এই দেশের তরুণ জনগণ, তারা পাকিস্তানের বিপক্ষেও যুদ্ধ করতে চাইছে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে। এই কারণে আমাদের সংগ্রাম 71-এ শেষ হয় নাই। আমাদের সংগ্রাম 24-এ এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশী হয়ে উঠেছি। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই। শামসুর রহমান তো সেকুলার কবি, উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কোমল জমিন। এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে, নামাজ পড়ছে। এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে, আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে, দোয়া করছে। এই দেশে আওয়ামী লীগ, শেখ পরিবার, কিছু বাম রাজনীতিবিদ, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে। 72-এর সংবিধানে তারা সেকুলারিজম আনছে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যে 6 দফা কর্মসূচি, আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা, তার কোথাও সেকুলারিজম শব্দ। তাহলে 72-এর সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে? 72-এর সংবিধানে সমাজতন্ত্র আসছে। আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে, কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে, অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে। তাহলে 72-এর সংবিধানে তারা যেভাবে সমাজতন্ত্র লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। বাঙালি জাতীয়তাবাদ তো ছিলই না। এই দেশে তো শুধু বাঙালিরা বসবাস করে না। পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি, তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখ কি এক? তাদের রাজনৈতিক চিন্তা এক? তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয়? তাহলে ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ না, সমাজতন্ত্র আমার আদর্শ না, বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না, কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে। তাহলে আওয়ামী লীগ সর্বপ্রথম 72-এর সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে। তারপরে 75-এ তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল, এক দেশ, এক নেতা বাকশালে। দেখেন এটা কত বড় আয়রনি। 1970 সালের নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল। সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানল না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম। আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল, সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন, সেই শেখ মুজিব 1975-কে বাদ দিয়ে উনি বাকশাল প্রতিষ্ঠা করলেন। এটা আমাদের জাতিগত শেম, এটা আমাদের জাতিগত শেম 1975 সালে যেটি হয়েছে। কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকশাল কন্টিনিউ করতে পারলেন না। ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা, এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে। আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি 75-এর যে বাকশাল, এটার কারণে ওনার সমালোচনা আছে, কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে। উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। উনি যদি বাকশাল করে এই দেশ 10 বছর শাসন করতেন, তাও আমার একটু আফসোস কম থাকতো যে না, ওনার একটা ক্রেডিট আছে। কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে 15 বছর ফ্যাসিবাদ কেন করে? ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ছিলেন? ওনার তো কন্ট্রিবিউশন নাই। কিন্তু উনি এই দেশে 15 বছরের ফ্যাসিবাদী শাসন করলেন। এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি। 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে 70-এর নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে। তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে? তাহলে হাসিনা যে 3টা ইলেকশন চুরি করলেন, এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয়? আপনি 1970 সালের নির্বাচনে শেখ মুজিবের বক্তব্য পড়েন, ওনার বক্তব্যের 75% হলো যে পূর্ব পাকিস্তানে কেন বৈষম্যের শিকার হইতেছে, কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না।
আর গত 16 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে। এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয়? যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয়, তাহলে চেতনার আমার প্রয়োজন নেই। আমরা 24-এর এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না। আমাদের গর্ব করা উচিত। আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন, এক একটা দেশে 50 বছরের একনায়ক চলতেছে, কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে, কিন্তু 15 বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি, তারা থাকতে পারে নাই। আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।